মঞ্জুরুল হক, আমি যদি আপনার কাছে জানতে চাই, আমি শুরু করেছিলাম আজকে যে সিইসি সাবেক সিইসি কে এম নুরুল হুদার উপর যেভাবে করে তাকে জুতোর মালা পরিয়ে, বাই দ্য ওয়ে একটু মনে করিয়ে দেই, তিনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা এবং তিনি সেক্টর কমান্ডার জলিলের নেতৃত্বে তিনি মুক্তিযুদ্ধ করেছেন। তিনি সেই সিইসি যিনি বলেছিলেন যে বিএনপি হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের রূপকার। হ্যাঁ, সেই সিইসি কে তারা স্বৈরাচারের দোসর আখ্যায়িত করে জুতোর মালা পরিয়ে জুতো দিয়ে পিটিয়েছে রীতিমতো। একটা বয়স্ক মানুষ, আমাদের তো কিছু আদব কায়দা সভ্যতারও ব্যাপার আছে, আইন কানুন তো নাই দেখছি এখন। তা আমরা এরকম আর কতদিন সহ্য হবে মঞ্জুরুল হক? এখানে কতগুলো বিষয় পরিষ্কার ফুটে ওঠে। একটি হলো যে এতদিন ধরে বলে আসা হচ্ছিল 10 মাস ধরে যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ, আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ। তো তাই যদি হয় তাহলে আওয়ামী লীগের উপর ক্ষোভটা মুক্তিযুদ্ধের উপরে কেন আসবে, স্বাধীনতার উপরে কেন আসবে? আমরা দেখতে পেলাম যে গত 10 মাসে আওয়ামী লীগের উপরে ক্ষোভের নামে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, যত স্থাপনা ছিল, মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক যত বিষয় ছিল, এবং যারা মুক্তিযোদ্ধা বিশেষ করে তাদেরকে, তাদের পরিবারকে অপদস্থ করা, অপমান করা, মারধর করা, মব জাস্টিস করা তাদের উপরে, এই সমস্ত ঘটনাগুলোর প্রমাণ দেয় যে বিষয়টি শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক না। বিষয়টি পরিষ্কারভাবে 71-এর যে পরাজয়, সেই পরাজয়ের 53 বছর পরে প্রতিশোধ নেওয়া। এবং এই জিনিসটি যদি ঘটতে থাকে তাহলে এই কথাগুলোর তো কোনো মানে নেই। যখন সরকার প্রধান বলেন যে একটি গণতন্ত্র, সেই কাজটা আপনার করছে বিএনপি। তারা তো জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন, একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তারা আবার দাবি করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষক। এখন বিএনপি যখনই এই ধরনের কাজ করবে তখন সেগুলোকে লেজিটিমেসি দেওয়ার জন্য তাদের সামনে উপস্থিত থাকছে হচ্ছে আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিবাদ। তাদের ভাষায় আওয়ামী ফ্যাসিবাদকে তারা প্রতিহত করবে এবং আওয়ামী আমলের যত কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদের সবাইকে তারা সরকার বিএনপি সবাই মিলে মব জাস্টিস করেছে, তাদের উপরে মব ভায়োলেন্স করেছে। এখন বিএনপি প্রথম আমরা মনে করতাম যে বিএনপি অন্তত মুক্তিযুদ্ধের বিষয়ে তারা সরকারের সাথে একই সুর মেলাবে না। প্রথম 2-1 মাস কিন্তু তাই তারা করেছিল। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া বিষয়ে বা সেনাপ্রধান ওয়াকারকে সরিয়ে দেওয়ার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল, সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়ে বিএনপি প্রতিবাদ করেছিল। তো সেটা থেকে মনে হতে পারে যে বিএনপি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো ছাড় দেবে না। কিন্তু বেসিক্যালি কি দেখা গেল, যখন আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করা হলো তখন বিএনপি একটি প্রতিবেদন দিয়ে বলল যে আমরা এই জিনিসটির জন্য অপেক্ষা করছিলাম। দেশবাসী আজকে পাপ মুক্ত হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, এটি আমাদের দীর্ঘদিনের একটি আবেদন ছিল, দাবি ছিল, সরকার সেই দাবিটি মেনে নেওয়া, সরকারকে ধন্যবাদ। তার মানে এটা কি দাঁড়ালো? তার মানে তার দাঁড়ালো যে তারা টোটালি হিপোক্রেসি করছে। এখন যে সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে কোনো প্রকার মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না, তারপরেও যে আজকে যে ঘটনাটি ঘটলো নুরুল হুদাকে নিয়ে, সেটি উত্তর কি দেবেন সেনাবাহিনী? সংশ্লিষ্ট সেনাবাহিনীর যারা অফিসার তারা কি উত্তর দেবেন? মব জাস্টিস তো বন্ধ হয়নি। এই ঘোষণা তো আমরা 2 মাস ধরে শুনে আসছি। সেনাবাহিনী নতুন করে রিকনসিলিয়েট করছে, সেনাবাহিনী নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে, সেনাবাহিনী জনগণের পাশে এসছে, সেনাবাহিনী আর এসব বরদাস্ত করবে না, দ্য ব্লাডি করিডোর, চিটাগাং পোর্ট দেওয়া যাবে না, এসব শুনে আমরা অনেকে আহ্লাদিত হলাম, অনেকে আশার জাল বুনতে শুরু করলাম, এইবার সেনাবাহিনী বোধহয় দেশে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কোথায় কি? তো এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে সমস্ত কিছুই বানানো, সাজানো, গোছানো, জাস্ট জনগণকে ধোঁকা দেওয়ার জন্য। কেউ কখনো মুক্তিযুদ্ধের প্রতি দরদি সাচ্ছেন, কেউ জাতির প্রতি কর্তব্যপরায়ণ ভাব দেখাচ্ছেন, কিন্তু বেসিক্যালি এই সব জিনিসগুলো একটা জায়গা থেকে পরিচালিত হচ্ছে, ডিপ স্টেট। ডক্টর ইউনূসের যে গ্রিপ, সেই গ্রিপের ভেতর থেকে এই জিনিসটি পরিচালিত হচ্ছে। এবং এর থেকে বেশি কিছু বলার নেই আর, কারণ আপনি তো ওখানে বসে ক্ষুব্ধ, আমরা এখানে বসেও ক্ষুব্ধ, কারণ সেনাবাহিনী হচ্ছে আমাদের সর্বশেষ ভরসার স্থল।
জনগণের পয়সায় প্রতিপালিত সেনাবাহিনী আমাদের সর্বশেষ ভরসার স্থল। তারা যখন আমাদেরকে ব্যর্থহীন কণ্ঠে বলে যে আমরা আর মব ভায়োলেন্স বরদাস্ত করব না, তখন জনগণ আশাবাদী হয়। তখন জনগণ মনে করে যে হ্যাঁ, পুলিশ পারছে না, এবার সেনাবাহিনী পারবে। পারছে কই? রাইট। তার 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 মানে কি বোঝা যায় না, মানে নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়, সেই সূত্রে সেনাবাহিনীর সম্মতিতেই এসব হচ্ছে। এখন টেকনিক্যালি অনেক ব্যাপার আছে। টেকনিক্যালি তারা হয়তো বলবে যে আমাদের সামনে ঘটে নাই, আমরা ব্যাপারটি দেখিনি, এটা পুলিশ এবং বিএনপির কেস, বিএনপি কেস করেছে, পুলিশ হ্যান্ডেল করেছে, মব ভায়োলেন্স সংগঠিত হয়েছে, আমরা ওখানে যাওয়ার আগেই ঘটনাগুলো ঘটে গেছে। টেকনিক্যাল অ্যান্সার। কিন্তু বিষয়গুলো তো এটা না, বিষয়গুলো তো ভয়ানক বিষয় এগুলো। আপনি এখন যুগান্তর বলুন বা অন্য কোনো কাগজ বলুন, বাংলাদেশের কোনো কাগজ দায়িত্বশীল অবস্থায় নেই। বাংলাদেশের মিডিয়া, প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, কোনো মিডিয়া দায়িত্বশীল পর্যায়ে নেই। এবং মিডিয়া যে চাপে থাকে, এটা সব সরকারের আমলেই চাপে থাকে। চাপে থাকার পরেও কিন্তু মিডিয়া সত্যের কাছাকাছি বলার চেষ্টা করে বা একটা নিরপেক্ষ রিপোর্টিং করার চেষ্টা করে। যে রিপোর্টিংটা দিয়ে তাকে আপনি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন না, এরকম এভিডেন্স সহ সে রিপোর্টিংটা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 5 আগস্টের পরে বাংলাদেশের মিডিয়াতে যে অবস্থা হচ্ছে, এটাকে মিডিয়া বলা যাবে না, এটা সংবাদ মাধ্যম না। গণমাধ্যম তো নাই, সংবাদ মাধ্যমও না। এইটা একটা রেজিমের একটা প্রচার মাধ্যম, একটা বিশেষ রেজিমের প্রচার মাধ্যম হিসাবে তারা কাজ করছে। আজকে যুগান্তর বলেন বা অন্য কোনো পত্রিকা বলেন, সব জায়গায় একই অবস্থা। ঘটনাটা হলো যে আমি আগের জায়গায় ফিরে যাই। যদি মব ভায়োলেন্সটাই দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চাবিকাঠি হয়ে ওঠে বা ফৌজদারি মামলার শাস্তি কোর্টে যে দেওয়ার আগেই দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যায়, তাহলে সেখানে যে কোনো পত্রিকা, যে কোনো ব্যক্তি, যে কোনো ইউটিউবার, যে কোনো ফেসবুকার, যে কোনো একজনের বাড়ির ঠিকানা উল্লেখ করে দিয়ে একটা অনির্দিষ্ট মবকে জানিয়ে দিতে পারেন যে দিস এন্ড দিস ব্যক্তি এই করেছিলেন, আওয়ামী লীগ আমলে এই করেছিলেন। এখন যদি আপনি 2008 সালে এই যে আওয়ামী লীগের একটা সময় লগি বৈঠা মিছিল করেছিল আওয়ামী লীগ বিএনপি আমল, সেই সময় প্রচুর মারামারি হয়েছিল, বেশ কয়েকজন মারা গেছিল। এখন সেই সময়ের যদি কোনো ছবি কেউ প্রকাশ করে দিয়ে বলে যে এই যে লগি বৈঠার যে মিছিল আওয়ামী লীগের, সেই মিছিলে যে ব্যক্তিগুলো ছিল সেই ব্যক্তি অমুক অমুক বাড়িতে থাকেন বা সেই ব্যক্তি অমুক অমুক চাকরি করছেন এখন অমুক অমুক পোস্টে, ডেফিনেটলি পরদিন সেখানে মব হামলা করবে। তো এই যদি দেশের অবস্থা হয়, তাহলে আইন আদালতের কি দরকার আছে আমি তো বুঝি না। 2004 সালে আমরা প্রশ্ন তুলেছিলাম যে যদি র্যাব গঠন করে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়, তাহলে আমাদের আদালত কি জন্য বসে আছে? আদালতটি বন্ধ করে দেওয়া হোক, তাই না? ঠিক সেম প্রশ্নটি এখন করা যাচ্ছে এসে 2025 সালে এসে, যে যদি মব ভায়োলেন্স করেই, মব জাস্টিফিকেশন দিয়েই যদি আমাদের আইন আদালত চলে বা মানুষকে যদি ধরা হয়, তার ফৌজদারি বিচার হয়, তার রায় বাস্তবায়ন করা হয়, তাকে মেরে মারা হয়, জুতার মালা গলায় পরানো হয়, সমস্ত কিছু করা হয়, তাহলে আইন আদালতের দরকারটা কি?